আচ্ছা ধরুন আপনি একটি ঘরে বাস করছেন যেখানে দুটি সময় এক হয়ে গিয়েছে, তাহলে কেমন হবে? আজকের গল্পটা এটার উপরেই। গল্পটা শুরু করার আগে তোমাদেরকে কিছু কথা বলি। যেহেতু আমাদের চ্যানেল আমরা নতুন শুরু করেছি, তাই তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকের যে গল্পটা এক্সপ্লেইন করব সেই গল্পটার নাম দ্য হাউস উইথ টু ডোরস। মুভিটা একটি কোরিয়ান মুভি যেটা রোম্যান্স এবং সায়েন্স ফিকশন মিক্স করে বানানো হয়েছে। তো চলো বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতে জিয়েজু নামের একজন মেয়েকে দেখানো হয়। 12 বছর বয়সে তার বাবা মারা গিয়েছিল। জিয়েজু এখন তার পুরনো বাড়িটি বিক্রি করে অন্য কোথাও থাকার জন্য চলে যায় এবং একটি চাকরিও খুঁজে নেয়। জিয়েজুর একমাত্র উদ্দেশ্য হলো যেভাবেই হোক তার বাবার বিক্রি করা বাড়িটি আবার কিনে নেওয়া, কিন্তু তার চাকরির টাকা দিয়ে তার নিজের খরচও ঠিক মতো চলে না এবং সেই চাকরিটাও সে তেমন পছন্দ করে না। এরপর আমরা মিং নামের একজনের সাথে পরিচিত হই। মিং নিজের ব্যবসা শুরু করতে চায়, তাই সে একজন বিনিয়োগকারীকে তার নকশা দেখায়, কিন্তু সে নকশাটি পুরোপুরি উপেক্ষা করে চলে যায়। রাতে যখন মিং এবং মিয়েজু তাদের বাড়িতে ফেরে তখন দেখা যায় যে তারা একই অ্যাপার্টমেন্টে থাকে, অর্থাৎ তারা দুজনে একটি বাড়িতেই থাকে। শুধু পার্থক্য হলো মিং 1999 সালে থাকে এবং মিয়েজু 2018 সালে থাকে। আপনারা ভাবছেন তারা কিভাবে একই বাড়িতে থাকতে পারে? এ ব্যাপারে আমরা পরে জানতে পারবো। জিয়েজু যখন গোসল করছিল, অন্যদিকে মিং তখন তার রান্না করছিল। মিং যখন তার বাসনপত্র সিঙ্কে ধুচ্ছিল তখনই জিয়েজুর বাথটাব থেকে কিছু বেরিয়ে আসে। অন্যদিকে মিং তার সিঙ্কে জিয়েজুর পোশাক দেখতে পেয়ে অবাক হয়ে যায়। তারা দুজনেই বুঝতে পারে না কি হচ্ছে, কিন্তু যেহেতু তারা দুজনেই খুব ক্লান্ত ছিল তাই তারা এ নিয়ে বেশি কিছু না ভেবে বিছানায় ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে জিয়েজু মিং এর গালে সজোরে একটি চড় মারে। মিং উঠে দেখে যে তাদের দুজনের ঘর একত্রিত হয়ে গেছে, অর্থাৎ মিশে গেছে, আর ঘরটিও আগের চেয়ে অনেক বড় হয়ে গিয়েছে। এটা দেখে তারা দুজনেই ঘাবড়ে যায় এবং জিয়েজু তো মিং এর উপর হামলা করে বসে। মিং নিজেকে বাঁচাতে এদিক ওদিক দৌড়াতে থাকে। তখন তারা বুঝতে পারে যে তাদের দুজনের ঘর মিলে গেছে। মিং যখন তার ঘরের জানালা দিয়ে বাইরে তাকায় তখন দেখে সেখানে মেঘে ঢাকা, আর জিয়েজু যখন তার ঘর থেকে বাইরে তাকায় তখন দেখে সে প্রখর রোদ। এরপর যখন মিং তার দরজা খুলে বাইরে তাকায় তখন সে আলাদা কিছু দেখে না। সে তখনও 1999 সালেই ছিল, কিন্তু যখন জিয়েজু মিং এর দরজা দিয়ে বাইরে তাকায় তখন সে একদম চমকে যায়, কারণ এতক্ষণ সে 2018 সালে ছিল আর সে এখন 1999 সাল দেখছে। তারা দুজনেই ঘাবড়ে গিয়ে ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে যায়। এরপর তারা দুজন নিজের ঘরের দরজা খোলে এবং আবার 2018 সালে ফিরে যায়। এটা দেখে মিং অবাক হয়ে যায়, কারণ এতক্ষণ সে 1999 সালে ছিল আর এখন 2018 সালের প্রযুক্তি অনেক উন্নত হয়ে গিয়েছে। এরপর তারা দরজা লক করে। তখন তারা বুঝতে পারে যে তারা দুজনে একই অ্যাপার্টমেন্টের দুটি ভিন্ন সময়রেখায় বাস করছে। এবার জিয়েজু মিং এর গালে আরেকটি চড় মারে। মিং যখন এর কারণ জিজ্ঞাসা করে তখন জিয়েজু বলে যে সে শুধু এটা জানতে চেয়েছিল যে এটা বাস্তবে হচ্ছে নাকি তারা স্বপ্ন দেখছে। এরপরে মিং তাকে বলে যে এভাবে ঝগড়া করে লাভ নেই, আমরা দুজনে একসাথে দরজা দুটি খুলে দেখি। এরপর তারা দুজনে একসাথে দরজা খোলে এবং দরজা খোলার সাথে সাথে তাদের ঘর আবার একত্রিত হতে শুরু করে। তখন তারা বুঝতে পারে যে দুটি দরজা একসাথে খোলা যাবে না। জিয়েজু এখন জানে যে 1999 সালে তার বাবা বেঁচে আছেন, তাই সে মিংকে বলে যে তুমি তোমার ঘরের দরজা খুলে তোমাকে আমার সময় রেখায় নিয়ে চলো, কারণ আমি আমার বাবার সাথে দেখা করতে চাই। মিং তাকে 1999 সালে নিয়ে আসে। জিয়েজু তার বাবার সাথে দেখা করার জন্য খুব খুশি হয় এবং গিয়ে দেখে তার বাবা 10 বছর বয়সী জিয়েজুর সাথে খেলা করছে। এটা দেখে সে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে এবং নিজেকে সামলাতে না পেরে তার কাছে চলে যায়, কিন্তু তখনই সেখানে চারদিক থেকে ভূমিকম্প হতে শুরু করে, যার কারণে সে তার বাবার সাথে দেখা করতে পারে না এবং রাগ করে তার অ্যাপার্টমেন্টে ফিরে আসে। এবার মিং তাকে বলে যেমন আমি তোমাকে আমার সময় রেখায় নিয়ে গিয়েছিলাম ঠিক তেমনি তুমিও আমাকে তোমার সময় রেখায় নিয়ে যাও। তখন জিয়েজু তাকে একটু উন্নত ল্যাপটপ দেয়। এটা দেখে মিং অবাক হয়ে যায়, কারণ 1999 সালে শুধু কম্পিউটার ছিল। তখন সে নিজেকে দেখার জন্য সেই ল্যাপটপে তার নাম লিখে সার্চ দেয়, আর তখনই তার ঘরে ভূমিকম্প হতে শুরু করে। তখন তারা বুঝতে পারে যে তারা দুজন অতীত বা ভবিষ্যতের মানুষের সাথে যোগাযোগ করতে পারবে না, আর এমনটা করলেই এক ধরনের ভূমিকম্প চলে আসবে। এবার জিয়েজু মিংকে বলে তোমার দরজা শুধু তুমিই খুলতে পারবে আর আমার দরজা আমি খুলতে পারবো। আমি শুধু সেখান থেকে ভেতরে আসতে পারবো এবং বাইরে যেতে পারবো, আর আমার দরজা শুধু তুমি আর আমি খুলতে পারি। তুমি সেখান থেকে ভেতরে আসবে এবং বাইরে যেতে পারবে। এভাবে মিং সব কথা বুঝতে পারে। পরের দৃশ্যে একজন বিজ্ঞানী এবং একজন ব্যবসায়ীর বৈঠক দেখানো হয়। বিজ্ঞানী বলেন যে আমরা সময়রেখা তৈরি করেছি, কিন্তু আমরা জানি না এটি কোন জায়গায় তৈরি হয়েছে। আমাদের যে কোনো উপায় এটি খুঁজে বের করতে হবে। ব্যবসায়ীর মনে শুধু একটাই চিন্তা ছিল যে এই সময়রেখার মাধ্যমে সে কিভাবে টাকা উপার্জন করবে। এভাবে বৈঠক শেষ হয়ে যায়, কিন্তু ব্যবসায়ী মুখ দেখানো হয় না। এবার রাত হয়ে যায়, কিন্তু মিং এবং জিয়েজুর ঘুম আসে না। তখন জিয়েজু বলে যে তার বাবা আর এই পৃথিবীতে নেই। সে বলে যখনই আমার বাবার কথা মনে পড়ে আমি তার গাড়ির চাবি দেখি, আর ঋণ শোধ না করতে পারার কারণে তার বাড়িটিও আমার হাত থেকে চলে গেছে, কিন্তু আমি সেই বাড়িটি আবার ফিরে পেতে চাই। এভাবে সে রাতে আবেগপ্রবণ হয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তারা দুজনেই নিজেদের অফিসে চলে যায়। আসলে জিয়েজু এমন একজন ধনী লোককে বিয়ে করতে চেয়েছিল যে তার জন্য একটি বাড়ি কিনে দেবে। এই শর্তে সে অনেক লোকের
লোকের সাথে ডেট করে, কিন্তু কেউই তার শর্ত মানতে রাজি নয়। একদিন জিয়েজু একজন ধনী লোকের সাথে দেখা করে যে তার শর্ত মানতে রাজি হয়ে যায়, কিন্তু লোকটি জিয়েজুর চেয়ে অনেক বড় ছিল এবং তার কথাবার্তাও কিছুটা অদ্ভুত ছিল। কিন্তু যেহেতু সে জিয়েজুর শর্ত মানতে রাজি, তাই জিয়েজু তেমন কিছু মনে না করে বিয়ের জন্য রাজি হয়ে যায়। এরপর সে বলে যে কয়েকদিন পর সে তার বাড়িটি কিনে নেবে, কিন্তু বাড়ির বাইরে নেম প্লেট লাগানো এবং ছোটখাটো কাজের জন্য টাকার দরকার হবে, কিন্তু তার কাছে নগদ টাকা নেই। জিয়েজুর কাছে যদি কিছু টাকা থাকে তাহলে যেন তাকে দেয়। তখন জিয়েজুর তার এটিএম থেকে টাকা তুলে দেয় এবং তার জন্য অপেক্ষা করে, কিন্তু লোকটি ফিরে আসে না। তখন জিয়েজু বুঝতে পারে যে লোকটি একজন চোর ছিল যে তার টাকাও নিয়ে চলে গেছে। জিয়েজু খুব দুঃখ পায়। পুলিশও সেখানে এসে তদন্ত করে, কিন্তু জিয়েজু ততক্ষণই বসে থাকে। অন্যদিকে মিং তার অফিসের রেস্টরুমে বসে পান করছিল। তখনই সেখানে তার কোম্পানির মালিক, তার ম্যানেজার জনি এবং তাদের সাথে আরেকজন কর্মচারী চলে আসে। মালিক তাদের বলে যে তাদের ভবিষ্যতে আরো ব্যবসা করতে হবে এবং এর জন্য আমার কাছে অনেক আইডিয়া আছে। এই বলে সে সেখান থেকে চলে যায়। জনি তখন সেই কর্মচারীকে বলে যে আমাদের এই মালিককে মেরে ফেলতে হবে, তাকে ধোকা দিয়ে সব টাকা নিয়ে নেব এবং তাকে ব্যাংকের ঝামেলায় ফাঁসিয়ে দেব। ম্যানেজার যখন কর্মচারীকে তার পরিকল্পনা বলছিল, তখন বাথরুমে বসে মিং সব দেখে এবং শুনতে পায়, আর তার হাত থেকে কিছু একটা পড়ে যায়। এই শব্দ শুনে ম্যানেজার বুঝতে পারে যে তাদের কথা কেউ শুনে ফেলেছে। তখন সে বাথরুমে গিয়ে দেখে এবং মিং এর পা টেনে বাইরে নিয়ে আসে। সে বলে যে তোমার টাকার দরকার ছিল তাই না, আমি তোমার জন্য ব্যাংক থেকে লোন করে দেব, কিন্তু এই পরিকল্পনা তুমি কাউকে বলতে পারবে না। মিং বলে ঠিক আছে, আমি ভেবে দেখব। কিছুক্ষণ পর জনি মিংকে তার ঘরে ডাকে এবং বলে যে আমি তোমাকে লোন দেব কেন, তুমি শুধুই আমার কথা শুনেছো, তোমার কাছে এর কোনো প্রমাণ নেই, আর আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করছি, তাই তুমি এখান থেকে চলে যাও। মিং অনুরোধ করে যে সে এই কথা কাউকে বলবে না এবং তাকে চাকরি থেকে বের করে দিতে বারণ করে, কিন্তু জনি তার কথায় কান দেয় না এবং তাকে চাকরি থেকে বের করে দেয়। এবার অন্যদিকে জিয়েজু একটি গহনার দোকানে যায় এবং সেখানে তার ছোটবেলার বন্ধুর সাথে দেখা হয়। অনেক বছর পর দেখা হয়, দুজনেই খুব খুশি হয়। জিয়েজুর বন্ধু একজন ধনী ছেলেকে বিয়ে করে খুব ধনী হয়ে গেছে, এই কথা সে জিয়েজুকে বলে। তখন জিয়েজু কিছুটা ইতস্তত করে এবং বলে যে তার স্বামীও খুব ধনী লোক, আর এই কথাটা সে মিথ্যা বলে দেয়। তখন জিয়েজুর বন্ধু বলে যে কেননা তুমি তোমার স্বামীকে নিয়ে আজ আমাদের বাড়িতে রাতের খাবারের জন্য আসো, এই বলে সে তার থেকে চলে যায়। এভাবে জিয়েজু একটি বড় সমস্যায় পড়ে যায়। তখন সে বুঝতে পারে না যে রাতের খাবারের জন্য কাকে তার স্বামী বানিয়ে নিয়ে যাবে, আর তাকে ধনীও হতে হবে। তখন তার মাথায় একটি বুদ্ধি আসে, সে মিংকে তার স্বামী বানানোর কথা ভাবে। এরপর সে একটি স্যুট ভাড়া করে এবং মিংকে পরিয়ে তাকে একজন ধনী লোক বানিয়ে তার সাথে নিয়ে যায়। যখন তারা সেখানে রাতের খাবার খাচ্ছিল তখন কিছুক্ষণ সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু খাবার খাওয়ার সময় মিং তার স্যুটটি খুলে চেয়ারে রেখে দেয়, আর জিয়েজুর বন্ধু এবং স্বামী লক্ষ্য করে যে সেই স্যুটের গায়ে লেখা আছে যে এখানে পোশাক ভাড়া দেওয়া হয়, কিন্তু মিং জানতো না যে জিয়েজুর বন্ধু তার আসল সত্য জেনে গেছে। তাই সে বলে যে আমার অনেক বড় বড় কোম্পানি আছে এবং আরো অনেক বড় বড় মিথ্যা কথা বলে। এটা শোনার পর জিয়েজুর বন্ধু এবং তার স্বামী খুব জোরে জোরে হাসতে থাকে এবং জিয়েজু অপমানিত হয়। জিয়েজু তার নকল আংটিটি দেখিয়ে বলে যে এটা হীরার, আর তখনই সেই আংটিটি লাফিয়ে আগুনের কাছে চলে যায় এবং গলে যায়। এটা দেখে জিয়েজুর বন্ধু হাসতে শুরু করে এবং জিয়েজু এটা দেখে খুব লজ্জিত হয়। এবার সে বাড়ি ফিরে আসে এবং কাঁদতে শুরু করে। এই সময় টিভিতে একটি লটারির অনুষ্ঠান চলছিল এবং তারা সেই লটারির টিকিট কিনে ধনী হওয়ার স্বপ্ন দেখে। তারা জানতে পারে কোন লটারির নাম্বার জিতবে এবং তারপর মিং এর সময় রেখায় গিয়ে সেই টিকিটই কিনে নেয়। যেহেতু তারা দুজনেই জানে যে লটারি তারাই জিতবে, তাই তারা খুব মজা করে। জিয়েজু মিংকে তার সময় রেখায় নিয়ে যায় এবং সেখানে অনেক মজা করে। বাড়ি গিয়ে তারা পানও করে। আর যখন রেস্টুরেন্টের মালিক তাদের কাছে টাকা চায় তখন জিয়েজু বলে যে তাদের কাছে টাকা শেষ হয়ে গেছে, আর সে বলে যে তুমি আমার পার্সটা রেখে দাও, এটা কোনো সাধারণ পার্স নয়, এই পার্সের দাম অনেক বেশি। তাই পরের দিন সে আসবে এবং এই পার্সটা ফেরত নিয়ে যাবে এবং টাকা দিয়ে যাবে। পরের দিন সকালে তারা দুজনে লটারির ফলাফল দেখতে যায় এবং তারা দুজনেই খুব উত্তেজিত ছিল, কারণ তারা জানতো যে জয় তাদেরই হবে। কিন্তু হঠাৎ লটারির টিকিটের নাম্বার বদলে যায় এবং লটারি জিতে পারে না তারা। এবার তারা দুজনে খুব দুঃখ পায়, কিন্তু তারা বুঝতে পারে যে তারা তাদের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না। পরের দিন সকালে জিয়েজু রেস্টুরেন্টে গিয়ে তার পার্স চায়। তখন সেই বয় পার্স দিতে অস্বীকার করে। সে বলে যে আগে আমাদের পাওনা শোধ করো, কিন্তু জিয়েজুর কাছে টাকা ছিল না। তাই জিয়েজু রাগ করে বাড়ি ফিরে আসে, আর সে একটি বিজ্ঞাপন দেখে যেখানে মিংকে দেখতে পাওয়া যায়। আর মিং ছিল 2018 সালের। আসলে ভবিষ্যতে মিং একজন খুব ধনী লোক হয়ে গিয়েছিল এবং সেই সময় 2018 সালের মিং মিডিয়ায় একটি সাক্ষাৎকার দিচ্ছিল। এটা দেখে মিং চমকে যায় এবং ভাবে যে সে ভবিষ্যতে এত ধনী হলো কিভাবে। এরপর তারা দুজনে সেখানে যায় যেখানে মিং সাক্ষাৎকার দিচ্ছিল এবং তারা সেখানে গিয়ে ভবিষ্যতের মিং এর দিকে যেতে থাকে। তখনই সেখানে ভূমিকম্প চলে আসে এবং সেই অনুষ্ঠান বাতিল হয়ে যায়। অন্যদিকে ভবিষ্যতের মিং এর এমন মনে হয় যে সে এর আগে জিয়েজুর সাথে দেখা করেছে এবং জিয়েজুর সাথে সম্পর্কিত অনেক কথা তার মনে পড়ে। আর এখানে মিং পিছলে পড়ে যায় এবং তার হাতে আঘাত লাগে। তখন ভবিষ্যতের মিং এর হাতেও আঘাত লাগে। এর থেকে বোঝা যায় যে মিং এর সাথে যা কিছু হবে তার প্রভাব ভবিষ্যতের মিং এর উপরে অবশ্যই পড়বে। আর এর আগের বৈঠকের দৃশ্যে যে ব্যবসায়ীকে দেখানো হয়েছিল সে আর কেউ নয় বরং ভবিষ্যতের মিংই ছিল। আর তার সাথে যে
বিজ্ঞানী কথা বলছিল সে জনি ছিল, যে 1999 সালে মিংকে চাকরি থেকে বরখাস্ত করেছিল। পরের দিন 1999 সালের মিং জনিকে বলে, আপনি আমাকে চাকরি থেকে কি বরখাস্ত করবেন, আমি নিজেই পদত্যাগ করছি। এই বলে সে চাকরি ছেড়ে চলে যায়। ভবিষ্যতের মিং জিয়েজুকে রাতের খাবারের জন্য নিয়ে আসে, কিন্তু জিয়েজু ভবিষ্যতের মিং এর সাথে ততটা খুশি হয় না যতটা সে 1999 সালের মিং এর সাথে হয়। রাতের খাবারের সময় মিং জিয়েজুকে বলে, আমি জানি তুমি 1999 সালের মিং এর সাথে থাকছো, কিন্তু তুমি এখন আমার অতীতের সাথে থেকো না, কারণ এর প্রভাব আমার ভবিষ্যতের উপরে পড়বে। আমি যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি তাতে সমস্যা আসতে পারে। আমি তোমাকে তোমার বাড়ি কিনে দেব, কিন্তু তার বদলে তোমাকে 1999 সালের মিংকে ছেড়ে তার থেকে দূরে চলে যেতে হবে। জিয়েজুর কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে তার কথা মেনে নেয়। এই সিদ্ধান্ত তার বাড়ির জন্য নয়, বরং ভবিষ্যতে যেন মিনের কোনো সমস্যা না আসে, তাই সে হ্যাঁ বলে দেয়। বাড়ি ফিরে জিয়েজু বলে যে সে অন্য কোথাও একটি ভালো চাকরি পেয়েছে, তাই সে সেখান থেকে চলে যাবে। এবং পরের দিন সে তার জিনিসপত্র নিয়ে অ্যাপার্টমেন্ট থেকে বাইরে চলে যায় এবং বাইরে গিয়ে কাঁদতে শুরু করে। কিন্তু জিয়েজু তার সময়রেখায় যাওয়ার সময় তার দরজা লক করেনি, আর এই কথা মিন লক্ষ্য করে। এর মানে হলো মিং এখন জিয়েজুর সাহায্য ছাড়াই তার সময়রেখায় যেতে পারবে। মিং এর সময়রেখায় তার ম্যানেজার জনি কোম্পানির মালিকের উপর হামলা করে এবং তাই মালিক জ্ঞান হারিয়ে ফেলে। এরপর জনি মালিককে অনেক মদ খাওয়ায়। আসলে তার পরিকল্পনা ছিল যে সে মালিককে নেশার ঘরে মেরে ফেলবে, যাতে লোকেরা মনে করে যে এটি একটি দুর্ঘটনা। এবার জিয়েজুর সময়রেখায় দেখানো হয় যে অনেক বছর পর সে তার ছোটবেলার বাড়িতে ফিরে আসছে। তখন সেখানে মিং এসে তাকে সেই পার্সটি ফিরিয়ে দেয় যা সে বাড়ি ফেলে রেখে এসেছিল। কিন্তু জিয়েজু মিং এর কোর্টের গায়ে লেখা লেবেলটি দেখে ফেলে, যেখানে লেখা ছিল যে এখানে পোশাক ভাড়া দেওয়া হয়। জিয়েজু বুঝতে পারে যে এটি 1999 সালের মিং, আর তারপর তারা দুজনেই একে অপরকে চুম্বন করতে শুরু করে। এরপর জিয়েজু তাকে বলে যে আমাদের আলাদা থাকাটাই তোমার ভবিষ্যতের জন্য ভালো হবে, তাই এরপর থেকে তুমি কখনো আমার সাথে দেখা করবে না। এই বলে সে তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। দুজনেই কাঁদতে শুরু করে। মিন দুঃখী হয়ে তার ঘরে ফিরে আসে এবং তখন জনি তাকে ফোন করে জরুরিভাবে ব্রিজে ডাকে। মিং বুঝতে পারে না যে চাকরি ছাড়ার পরেও জনি তাকে কেন ডাকছে। আসলে জনি মিংকে এই জন্য ডেকেছিল কারণ মালিককে মারার জন্য তার মিং এর দরকার ছিল। সে মিংকে বলে যে আমরা মালিককে মেরে ফেলবো, কিন্তু এটাকে দুর্ঘটনা মনে হতে হবে। মিং এমনটা করতে চায় না। মিং জনিকে বোঝায় যে এমনটা করো না, এটা ভুল, কিন্তু জনি তার কথা শোনে না। কিন্তু তখনই মিং একটি বিষয় বুঝতে পারে যে 1999 সালের ভবিষ্যতে মিং এবং জনি মিলে সেই মালিককে মেরে ফেলেছিল। এই কারণেই মিং ম্যানেজারের পদ পেয়েছিল এবং ধনী হয়ে গিয়েছিল। আর তখনই মিং মালিকের গাড়ির চাবির রিং দেখে এবং লক্ষ্য করে যে এটি সেই একই চাবির রিং যা সে জিয়েজুর হাতে দেখেছিল এবং যা দেখে সে তার বাবাকে মনে করছিল, অর্থাৎ মালিকই হলো জিয়েজুর বাবা। এবার মিং সিদ্ধান্ত নেয় যে এটা হতে দেবে না এবং যে ভুল সে করেছিল তা ঠিক করে দেবে। তাই সে জনিকে থামিয়ে দেয় এবং মালিককে বাঁচিয়ে নেয়। আর এমনটা কর ভবিষ্যতের মিং অদৃশ্য হয়ে যায় এবং জিয়েজু তার বাবার সাথে দেখা করতে পারে। এরপর সে তার বাবার সাথে সময় কাটায় এবং এখন এই সময় রেখায় সবকিছু বদলে যেতে শুরু করে। এরপর মিং জিয়েজুর সাথে দেখা করার জন্য তার অ্যাপার্টমেন্টের দিকে দৌড়ায় এবং দুজনে একটি জায়গায় এসে থেমে যায়। কিন্তু তখনই জিয়েজু অদৃশ্য হতে শুরু করে। তখন মিং তাকে বলে যে আর কিছুক্ষণ পরেই তুমি অদৃশ্য হয়ে যাবে, আর এখন তুমি তোমার অতীতে চলে গেছো, আর তোমার বয়স আমার চেয়ে 7 বছর কম এবং তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তোমাকে ভালো করে চিনি। আমি তোমার সাথে থাকবো এবং তোমার সাথে দেখা করতে অবশ্যই আসবো। এই কথা বলার সাথে সাথে জিয়েজু অদৃশ্য হয়ে যায়। এরপর গল্পটি 8 বছর পরে দেখানো হয়, যখন জিয়েজু গান শুনতে শুনতে তার দিকে আসছিল। মিং তাকে আসতে দেখে এবং তার মনে হয় যে সে তার কাছেই আসছে, কিন্তু জিয়েজু এসে তাকে লাথি মারে এবং রাগ করে জিজ্ঞাসা করে তুমি কি চোর, আর কেন আমার দিকে আসছো? তখন মিং ভাবে যে এবারও কি আমাদের ভালোবাসার ঝগড়ার শুরু দিয়েই হবে। আর এরই সাথে সাথে এই গল্পটির এখানেই সমাপ্তি ঘটে। শেষ দিনে আমরা বুঝতে পারি তাদের হয়তো আবারও প্রেম হবে। তো বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।